দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আপনি আমি অসুস্থ হলে যে সমস্ত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য যাই, সেসব প্রতিষ্ঠান কতটা নিরাপদ, কতটা মানবিকতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু তথ্য বলছে এক একটি পরীক্ষা নিরীক্ষার পর মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এক একটি ভুল পরীক্ষায় কিভাবে এক একটি পরিবারের ঘুম হারাম হয়ে যায়, আসুন আগে দেখে নেই সেই চিত্র। মিরপুর 11 নম্বরের বাসিন্দা ফারহানা শেখ ইতালি প্রবাসী। ছেলে মেয়েকে নিয়ে দেশে আসেন এবছরের এপ্রিল মাসে। 2 মাস দেশে থাকার পর জুনে ইতালি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ছেলে আরাফাত রহমানের টিবি রোগ ধরা পড়েছিল 2021 সালের আগস্টে। 6 মাসের চিকিৎসার পর সেরে উঠেছে। তারপরও কোনো জটিলতা আছে কিনা সেটি নিশ্চিত হতে মিরপুরের আলোক হেলথ কেয়ারের চিকিৎসক ডাক্তার মাহমুদ রহিমের কাছে যান ফারহানা শেখ। ক্রাইম ওয়াচ টিম ফারহানা শেখের ছেলে আরাফাত রহমানের সেই চিকিৎসাপত্র নিয়ে আলোক হেলথ কেয়ারের ডাক্তার মাহমুদ রহিমের চেম্বারে। আমরা জানতে চাইলাম কি সমস্যা নিয়ে আরাফাত এসেছিল তার কাছে এবং কি পরীক্ষা নিরীক্ষা তিনি দিয়েছিলেন। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন ওনাকে? কি সিটি স্ক্যান দিয়েছিলাম। সিটি স্ক্যান কি ছিল? বুকে পানি ছিল। জি, সিটি স্ক্যানে এই রিপোর্ট আসছে। এটা এক ধরনের অসুখ, যেটা উনি সিটি স্ক্যানের রিপোর্টে যেটা আসছে সেটা দিচ্ছি আমি। পপুলার ডায়াগনস্টিক বলছে যে মেসোথেলিমিয়া পেয়েছে। জি, এবং এটা কনফার্মের জন্য আমি বায়োপসির জন্য পাঠাইছি, যেটা আমার করা দরকার এখানে ইউনুস জামানের কাছে পাঠাইছি। আচ্ছা, তাহলে ইউনুস জামানও তাই পেয়েছে? জি। আচ্ছা, ডাক্তার মাহমুদ রহিমের নির্দেশনা অনুযায়ী প্রথমে মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আরাফাতের সিটি স্ক্যান করান ফারহানা শেখ। রিপোর্টে প্রকাশ পায় আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু রয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় বলে জানান ইতালি প্রবাসী ফারহানা শেখ। এমনি নর্মাল চেকআপের জন্য ডাক্তার দেখালাম। ডাক্তার এসে গেলাম, এক্সরে করেই ডাক্তারকে রিপোর্ট দেখালাম। তখন ডাক্তার বললো যে এক্সরেটা বোঝা যাচ্ছে না, আপনি একটা সিটি স্ক্যান করে দেখান। তখন পপুলারে মিরপুর 10 পপুলারে সিটি স্ক্যান করালাম। সিটি স্ক্যানের রিপোর্টটা আসলো যে মেসোথেলিওমা, ক্যান্সার। নবম শ্রেণীর শিক্ষার্থী আরাফাতের ক্যান্সার হয়েছে এমনটি ছিল বিশ্বাসের বাইরে। মন শক্ত করে পুনরায় পরীক্ষা করান বনানীর প্রেসক্রিপশন পয়েন্টে। সেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষায়ও আরাফাতের শরীরে ক্যান্সার ধরা পড়ে। দুটো ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষায় একই ফল আসায় হতাশা বাড়ে পুরো পরিবারে। ডাক্তার আরো শিওর হওয়ার জন্য প্রেসক্রিপশন পয়েন্টে আপনি একটা করেন, এফএনএসি করেন। তো এফএনএসি করতে বললো, তখন বনানীতে এফএনএসি করলাম। পরের দিন রিপোর্ট দিল, ওখানেও সেম মেসোথেলিওমা ক্যান্সার আসলো। ওই পপুলার যেরকম রিপোর্ট আসছে ওখানেও সেই একই রিপোর্ট আসলো। তখন আসলে চিন্তা করে পারতেছিলাম না যে আমি আসলে কি করব, কোথায় যাব। এক একজন এক এক জায়গায় টেস্ট করাইতে বলতেছে, কিন্তু তখন আসলে আমি বুঝতেছি না যে আমি কি করব। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট আসলেই ঠিক আছে কি? যদি অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে ধরা পড়তো যে আরাফাতের ক্যান্সার হয়নি, তাহলে কতই না ভালো হতো। এমন আশায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো হয়। আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু নেই বলে রিপোর্ট আসে। সবশেষ পান্থপথে এআই খান ল্যাবের পরীক্ষায়ও আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু নেই বলে রিপোর্ট বের হয়। পিজি হাসপাতালে ডাক্তার আতিকুর রহমানকে দেখালাম, অধ্যাপক। উনি বলল যে রিভিউ করতে। তখন প্রেসক্রিপশন পয়েন্ট থেকে স্লাইডটা নিয়ে পিজিতে রিভিউ করেন। রিভিউ করানোর পরে ওখানে রিপোর্টটা ভালো আসলো। তখন ওখানে আবার শিওর হওয়ার জন্য ওরা আবার এখানে টেস্ট করাতে বললো। এখানেও আবার রিভিউ করালাম, ওখানে রিপোর্টও ভালো আসলো। এমন বিপরীতমুখী রিপোর্ট পাওয়ার পরও স্থির হতে পারছিলেন না ফারহানা শেখ। পাশের দেশ ভারতে গিয়ে
আরাফাতের পরীক্ষা নিরীক্ষার পর সেখানেও ক্যান্সারের জীবাণু নেই বলে প্রতিবেদন দেয়া হয়। আম্মু নানা নানু সবাই কান্না করতো, আর ওকে বলতো, ওকে যেহেতু বলাও যেত না, এই কারণে মানে ওকে দেখাও কান্না যেত না, ওর কাছ থেকে লুকায় বা পরে কান্না করতে হইতো। 2 মাস এমন মানসিক যন্ত্রণার প্রহর শেষে আগস্টের প্রথম সপ্তাহে আবারও ইতালি চলে যান ফারহানা শেখ, তার ছেলে আরাফাত রহমান ও মেয়ে সাবেকুন নাহার আনিশা। কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে পুরো পরিবারে। 2টি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে ধরা পড়ল আরাফাতের ক্যান্সার হয়েছে। আবার দেশেই একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অন্য ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষায় ক্যান্সারের জীবাণুর অস্তিত্ব না মেলার বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এমনটি হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ক্রাইম ওয়াচ টিম ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্পোরেট অফিসে। এই প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক অচিন্ত কুমার নাগ জানান, আরাফাত আগে থেকেই অসুস্থতাজনিত কারণেই পরীক্ষা করাতে এসেছিল, সেটি ধরা পড়েছে পরীক্ষায়। পেশেন্ট আমি যতদূর শুনেছি যে এখানে সিটি স্ক্যান অফ চেস্ট করার আগে সে এক্সরে চেস্ট করেছে এবং সেখানে লেশন ছিল, যেটা পরবর্তী এই লেশনটা কী ধরনের, কোন ক্যাটাগরির, এগুলো দেখার জন্য কিন্তু ফার্দার টেস্ট করার প্রয়োজন পড়ে, যার জন্যই কিন্তু সিটি স্ক্যান অফ চেস্ট ডাক্তার সাজেস্ট করেছে আর কি। তার মানে রুগী কিন্তু ফুললি যে তার কোনো সমস্যা নাই এটি কিন্তু বলা যাবে না, রুগীর সমস্যা ছিল জন্যই কিন্তু সিটি স্ক্যান অফ চেস্ট করতে এসছে। তিনি দাবি করেন তারা যে রিপোর্ট দিয়েছেন সেটি সঠিক। আমরা যতটুকু খোঁজ নিয়েছি আমাদের রিপোর্ট আসলে ঠিক আছে এবং এই পেশেন্ট আমাদের এখানে যে সিটি স্ক্যান অফ চেস্ট করেছে এবং এই একই টেস্ট তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে করেছে, তারাও একই রকম রিপোর্টই দিয়েছে। আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু রয়েছে বলে দ্বিতীয় রিপোর্ট দিয়েছিল বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট। তারাও দাবি করছে তাদের রিপোর্টও সঠিক। বাচ্চাটা এটার আমি ওই সুই দিয়ে ওই লাংসের একটা জায়গা থেকে রস নিয়ে আসি। তা আমাদের পরীক্ষাগুলো 2 রকম, একটা রস দিয়ে পরীক্ষা হয়, একটা টিস্যু দিয়ে করা হয়। তো রসের পরীক্ষাগুলোর মধ্যে ব্লাড থাকে, অন্যান্য সেল থাকে। তো এইখানে আমরা কখনোই শিওর দিই না যে এটা হয়ে গেছে, দিই না, আমরা সাজেস্টিভ। ওই রিপোর্টটা কিন্তু সাজেস্টিভ হইতে পারে, এইরকম ফ্লুইডের মধ্যে দিয়ে এরকম হইতে পারে, ঘটনা ঘটতে পারে, কিন্তু টিস্যু হলে পরে এটা একটা বিবেচ্য বিষয়। কিন্তু আমি এখান থেকে ফ্লুইড নিয়ে টেস্ট করেছি, সেখানে আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি কথা বলার জায়গা আছে। ফ্লুইডের মধ্যে মিস্টেক কিংবা মিসইন্টারপ্রিটেশন হোক। দেশের 2টি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে ক্যান্সারের জীবাণুর অস্তিত্ব পাওয়া যাওয়ার পর আবার একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অন্য একটি ডায়াগনস্টিক সেন্টার এবং দেশের বাইরের একটি প্রতিষ্ঠানের পরীক্ষায় ক্যান্সারের জীবাণু নেই বলে রিপোর্ট আসে। এমন বিপরীতমুখী রিপোর্টের বিষয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবার ক্রাইম ওয়াচ টিমের মুখোমুখি। এমন বিপরীতমুখী রিপোর্ট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা কি? এই ধরনের ইনসিডেন্ট সারা পৃথিবীতেই কিন্তু হয়, নট দ্যাট হয় না। আর যদি এমন হয় জিএস আজকে একটা হয়েছে, 7 দিন পরে আর একটা হয়েছে, 15 দিন পরে আর একটা হয়েছে, তাইলে আমরা বলবো যে আপনারা এই সার্জন বা এই ফিজিশিয়ানকে বন্ধ করেন, তাকে স্টপ করেন বা তাকে দিয়ে কাজ করাবেন না। এটা অন্যায়। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা কোনো অবস্থায় কারোই উচিত না। আরাফাতের ভাগ্য ভালোই বলতে হবে, তবে মেহবিজ জাহান কাব্যের দুঃখের রজনীটা খুবই দীর্ঘ। কিভাবে একটি অপারেশনের নামে আরেকটি ভুল অপারেশন হলো, কিভাবে কাটাছেঁড়া করা হলো কাব্যের শরীরে, কি যন্ত্রণায় ভুগছেন কাব্য। অপারেশন করতে গিয়ে সিস্টের পরিবর্তে খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ মেহবিজ জাহান কাব্যের পরিবারের। তবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সেই চিকিৎসক বলছেন ভুলে নয়, অপারেশন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন
কাব্য, তাহলে কে সত্যি? শেখ মেহবিশ জাহান কাব্য বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিষয়ে সম্মান শ্রেণী শেষ করে চাকুরি করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অগ্নাশয়ে ব্যথার কারণে 2017 সাল থেকে অধ্যাপক ডাক্তার শামসুল আরেফিনের কাছে চিকিৎসা নেন কাব্য। তখন ডাক্তার শামসুল আরেফিন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ছিলেন। পরে যোগ দেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। 2021 সালেও ব্যথার চিকিৎসার জন্য কাব্য শরণাপন্ন হন ডাক্তার আরেফিনের। এবছরের আগস্টে ব্যথা আরও তীব্রতর হলে সিস্টের অপারেশনের পরামর্শ দেন ডাক্তার আরেফিন। সে অনুযায়ী 9 আগস্ট সিস্টের অপারেশন করতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মেহবিশ জাহান কাব্য। নতুন করে ডায়াগনোসিস করেন, সিটি স্ক্যান করেন, এন্ডোস্কোপি করেন, করে নিয়ে উনি যেটাকে আগে যেটা বলেছিলেন যে হ্যাঁ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এইটা এবারও সেটাই নির্ধারিত হয়। তো তখন সেটা বলে যে এটার সাইজটা একটু বেশ বড় হয়ে গেছে, এটা মানে রিমুভ করে ফেললে ভালো আর কি, মানে ঠিক সঠিক হবে। অপারেশনের সময় দীর্ঘায়িত হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে কাব্যর স্বজনদের। অপারেশন আধা ঘন্টা সর্বোচ্চ লাগবে, আর আমরা দুই ঘন্টার মতো আমরা তাকে অবজারভেশনে রাখবো, তারপরে ও বাসায় চলে যাবে। ওই অনুযায়ী 9 তারিখে আমরা যথোপযুক্তভাবে সমস্ত কিছু জমা দিয়ে মানে বেলা 3টার সময় কেবিন থেকে ওকে নিয়ে যাওয়া হয় এই ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। শেখ জসিমের দাবি, সিস্টের অপারেশন তো দূরে থাক, উল্টো জীবনহানির শঙ্কায় ছিলেন তার মেয়ে কাব্য। কাজ চলাকালীন অবস্থায় যখন এন্ডোস্কোপির মাধ্যমে উনি সিস্টের ওখানে পৌঁছাচ্ছিলেন আর কি, তার পথেই আর কি আপনার স্টমাকের মধ্যে, যেটি বারে বারে ওনারা ভেন বা ছোট একটি রগের কথা বলছেন হয়তো, কিন্তু এটা মূলত আটারি একটি ধমনী যেটাকে বলে, ওটা কেটে ফেলেন এবং সেখানে ওইটাকে উনি জয়েন করার চেষ্টা করেন, কিন্তু রক্তের ফোর্সটা এত বেশি ছিল, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল আর কি সমস্ত। সিস্টের অপারেশন করতে গিয়ে চিকিৎসক ভুলে খাদ্যনালী কেটে ফেলেছেন বলে অভিযোগ শেখ জসিমের। আর্টারি কেটে যাওয়ার পরে যেটি হলো যে প্রায় যেখানে 5 মিনিটের মধ্যে আর কি রুগী একদম মাইনাস পজিশনে চলে যায় আর কি, কোমাতে চলে যায় বা এরকম যেটাকে আমরা শুনি, তো সেখানে প্রায় ঘন্টার উপরে ওইখানে ওই অবস্থাতেই উনি হয়তো ট্রাই করেছেন বা বাচ্চাকে ফেলে রেখেছেন সেভাবে। বাচ্চার অবস্থা একদম মানে পরিপূর্ণভাবে ডেটেরিয়েট করেছিল। এমন গুরুতর অভিযোগের বিষয়ে জানতে এবার ক্রাইম ওয়াচ টিম বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডাক্তার শামসুল আরেফিনের মুখোমুখি। এই চিকিৎসকের দাবি, অপারেশনে ভুল নয়, দুর্ঘটনার শিকার হয়েছে তার রোগী কাব্য। বাট ওই ধরনের পাংচার সাধারণত কোনো বড় ধরনের ঘটনা ঘটায় না। ওই রকম একটা চিকন নিডল দিয়ে আমরা এটাকে পাংচার করেছি। এই ওয়াল এবং ব্লিডিংটা এই ওয়াল থেকেই হয়েছে। ওই পাংচারের সময় হয়তো বা কোনো একটা ছোট ভ্যাসেলের মধ্যে আর্টেরিয়াল ভ্যাসেল, এটা মানে যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয় পেরিফেরিতে, হয়তো ওই রকম একটা কিছুর মধ্যে ইনজুরি হয়েছে এবং সেটা ফার্স্ট ধাক্কাই কিন্তু আপনারই হয়ে যায়নি, ব্লিডিং শুরু হয়নি। স্যার, আপনার কোনো গাফিলতি ছিল না? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। কাব্যর বাবার দাবি, অপারেশনের আগে সঠিক রোগই নির্ণয় করতে পারেননি ডাক্তার আরেফিন। সিস্ট অপারেশনের জটিলতায় অতিরিক্ত রক্তক্ষরণের পর ইমরুল হাসান খান অপারেশন করে কাব্যকে সুস্থ করে বিদায় দেওয়ার সময় ডিসচার্জ পেপারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কথা লিখেছেন, কিন্তু ডাক্তার আরেফিন অপারেশন করতে গিয়েছেন সিস্টের। সমস্ত ডায়াগনোসিস তার মাধ্যমে হয়েছে, সমস্ত ডায়াগনোসিসের রিপোর্ট পেপারস তাদেরই, বাইরের কোনো কিছু না। প্রথমে একুট প্যানক্রিয়াস, পরে ওনাদের ডিসচার্জ পেপারে বেরিয়ে এসেছে না এটা একুট প্যানক্রিয়াস না, প্যানক্রিয়াটাইটিস বা না, এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো তার মানে কি হলো, এতদিন যে ট্রিটমেন্টটা আমার বাচ্চা নিল, পুরো ট্রিটমেন্টটাই ভুল ছিল এবং সেই ভুল ডায়াগনোসিস করে উনি যেই পন্থায় যেটা করতে গিয়েছিলেন তার মানে ওটিও ভুল। আমি সার্জনকে ইনফর্ম করে আমি রুগীটাকে টেম্পোরারিলি আইসিইউতে শিফট করতে চাচ্ছিলাম টু গিভ এ সাপোর্ট ফর দ্য টাইম বিং। বাই দিস টাইম সার্জন হিমসেলফ কেম টু দ্য ফ্লোর
তখন ও আমাকে বললো যে স্যার আসলে আমরা তো এখনই তাহলে অপারেশন করে ফেলি, আমরা আইসিইউতে নেই কেন? আইসিইউ থেকে রুগী সঙ্গে সঙ্গে নামিয়ে ওটিতে ঢুকতে ঢুকতে রুগী আইসিইউ থেকে নেমে ওর কাছে চলে গেছে এবং শি ওয়াজ ইনসাইড দ্য ওটি। হাফ অ্যান আওয়ার দি জব ইজ ডান। পরের দিন আমি অপারেশন নোট দেখলাম যে তারা সিস্টার কিছু করে নাই, বিকজ তারা ওইটাকে এমার্জেন্সি মনে করে ওইটাকে আগে করছে, পরে সিস্টের ব্যাপারটা পরে দেখা যাবে। এটা দ্যাট ওয়াজ দেয়ার ইন্টেনশন এবং আমি মনে করি দ্যাট ওয়াজ সায়েন্টিফিক। যে কোনো অপারেশনেই জটিলতা তৈরি হতে পারে উল্লেখ করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন, পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেয়াই হলো পেশাদারিত্ব। সেক্ষেত্রে রোগীর প্রতি মানবিক হওয়াটা জরুরি। ডাক্তার না, সে ডাক্তারের নাম লিখে একটা প্রেসক্রিপশন করে দিব, রুগীর যা খুশি একটা যাওয়ার সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক একটা লিখে দিব, এটা অন্যায়। প্লিজ শুধু টাকার পিছনে দৌড়াবেন না, মানুষকে সেবা দেন। ক্লিনিক করছেন, হাসপাতাল করছেন, মানুষকে সেবা দেবেন, এটা মনের মধ্যে রাখেন। এইটা 1 নম্বর। 2 নম্বর, টাকা আপনার আসবে, একটা গাইডলাইন থাকা উচিত এবং কিন্তু দেখা উচিত যে কাজটা কেমন হচ্ছে, কাজ কীরকম করতেছে, থাকা উচিত। অপারেশন জটিলতাকে ভুল চিকিৎসা উল্লেখ করে উচ্চ আদালতে গিয়েছেন কাব্যর বাবা। যেই কষ্টের জন্য, যে ট্রিটমেন্টের জন্য আমরা গিয়েছিলাম, সেইটি কিন্তু অপারেশন হয়নি, সেটা অপসারণ হয়নি, সেটি সেই জায়গাতে রয়ে গেছে। তো আমার বাচ্চার সাথে যেটি হয়েছে সেটি কোনোভাবেই এখানে রিকভার করা সম্ভব না, কোনোভাবেই কেউ তো এটাকে পূরণ করে দিতে পারবে না। আমার এই উদ্যোগটা, আমি এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হিসাবে আমার কাছে মনে হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমি দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি সর্বোচ্চ বিচার বিভাগের কাছে। চুক্তি করা নাই যে কমপ্লিকেশন হলে আমরা চিকিৎসা করে দিই। আমরা যদি ভুল করি সেটার জন্য আমরা চিকিৎসা করব। তো আমাদের ভুল তো না, ইটস এ ইনসিডেন্টাল অ্যাক্সিডেন্ট। এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন যে ওর দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য। আদালত তো আর আমার সব বিষয়ে জানে না, আমি তো আদালতে যে আমার কাছে কিছু এক্সপ্লেন করি নাই। সুতরাং আদালত হ্যাজ গট এভরি রাইট টু টেক দেয়ার অ্যাকুইজিশন। এটা আদালতের, আমি তো কোনো কিছু দেখি না। আমার কাছে হয়তো বা তারা এটার একটা এক্সপ্লানেশন বা কিছু একটা চাপে চাইলে আমি সেটা জবাব দেবো উইথ মাই অল ডকুমেন্টস অ্যান্ড সাপোর্ট, যা আমার আছে সেটা দিয়ে আমি দেখাবো। উনি প্রথমেই 2017 সাল থেকে উনি রোগ নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। উনি ভুল পথে উনি ট্রিটমেন্টটা করেছেন। উনি তো একজন কনসালটেন্ট, উনি কিন্তু সার্জন না। উনি এন্ডোস্কোপি ওই লাইনে উনি বিশেষজ্ঞ, কিন্তু ইজ নট সার্জন। তারা কিন্তু কোনোভাবে তারা দায় এড়াতে পারেন না। মহামান্য হাইকোর্ট ডিভিশন ওনারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, ওনার সরকারকে রুল দিয়েছেন। এই রেসপন্ডেন্ট নাম্বার 4 হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ওনাকেও রুল দিয়েছে, আর ডাক্তার আরেফিন সাহেবকেও রুল দিয়েছে। এমন দু একটি ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে পারেন স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকেরা। সেই ঘটনাগুলিও ঘটেছে অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে। আর যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই, সেগুলির কি অবস্থা? কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বল উজাড় করার স্বাস্থ্য খাতের সেই ভয়ঙ্কর গল্প নিয়েও হাজির হচ্ছি আপনাদের সামনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 17,000, আর অবৈধ সংখ্যা কত তা বলতে পারছে না কেউ। যেখানে বৈধ হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকে চিকিৎসা সেবার মান নিম্নমুখী, সেখানে অবৈধ প্রতিষ্ঠানে কি অরাজকতা চলছে, আসুন আপনাদের নিয়ে যাই সেই দৃশ্যে। ভুল চিকিৎসা, চিকিৎসা অবহেলা কিংবা রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিভিন্ন সময়ে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করতে দেখা যায় ভুক্তভোগী স্বজনদের। এমনও হয় যে অবহেলা কিংবা ভুল চিকিৎসাজনিত কারণে কেউ মারা গেলে ঘটনার হতবিহ্বলতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় না কোনো রোগীর স্বজন। অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেরিতে হলেও কারণ জানতে চান স্বজনরা। এই যেমন বাসাবোর একটি ক্লিনিকে 9 বছরের শিশু নামিরা ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি করানোর পর 23 ঘন্টায় 7টি স্যালাইন দেওয়ার অভিযোগ তার স্বজনদের।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে 4টি স্যালাইন দেয়া হয়েছিল নামিরাকে। পরিবারের দাবি, প্লাটিলেট না দিয়ে শুধু স্যালাইন দেওয়ার কারণে নামিরার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরে অন্য একটি হাসপাতালে নেয়ার পর মারা যায় শিশুটি। 4টা স্যালাইন যে দিছে এটা আমাদের কাছে কাগজটা আছে, রিপোর্টটা আছে, কিন্তু যখন দেখছে যে একটু হুম তুম লেগে গেছে, এই তাড়াতাড়ি স্যার এইরকম দাও, আরেকটা দাও, ওগুলোর স্লিপ আমাদের দেয়নি। ছোট বাচ্চা তো শোকটা ধরে কি করতে পারতেছে না। থানায় অভিযোগ করে তাদের সাথে বসতে গেছিলাম, তারা আমাদের সাথে কোনো রেসপন্স হয় না। চিল্লাচিল্লি হয়েছে, আমরা স্বীকার করি। চিল্লাচিল্লি হওয়ার কারণ হচ্ছে সঞ্জিদা উনি ফাট করে বলে ফেললো, মুখ দেখি নাই, পরবর্তী দেখছি যে বলে ফেললো যে মরতে ভালো হয়েছে। তখন থেকে আমাদের মাথাটা আরও খারাপ হয়ে গেছে। ক্ষোভ জানাতে হাসপাতালে যান নামিরার পরিবার সদস্যরা। বেবি স্যালাইন ডক্টর যেভাবে লেখছে, চিকিৎসাটা তো আর অন্য কেউ দেয় না, চিকিৎসা তো ডক্টর, তাহলে এই প্রশ্নটা ডক্টরকে করতে হবে। ডাক্তার যে কটা স্যালাইন লেখছে, যেভাবে লেখছে, যতটুকু কেজি হিসেবে লেখছে, ডাক্তার যেভাবে অ্যাডভাইস করছে সেভাবে তাকে দেওয়া হয়েছে। আমি হাসপাতালে ব্যবসা বলতে যে আমাদের এখানে যে ব্যবসা বলতে সব তো ডক্টররা এখানে ব্যবসা করেন, ডক্টররাই থাকেন, ডক্টররাই চালান। আমরা এখানে, আমি তো মাঝে মাঝে এখানে সময় দিই, আমি তো ডাক্তার না, আমি তো রোগী চিকিৎসা দিচ্ছি না। একটা লোক একটা হাসপাতালে মানমুখী হওয়ার পর তারপরে তো আমি যদি আপনার গলাটা টিপিয়ে ধরি, তারপরে আর আপনার সাথে আমার কনফারেন্সের কোনো সুযোগ আছে? আমার এখানে থাকলে 12 ঘন্টা বা 24 ঘন্টা থাকলো আমার কাছে, 24 ঘন্টা না, আমার কাছে থাকলে 23 ঘন্টা। ওখানে যে 8 দিন পরে মারা গেছে, একটা পেশেন্ট 8 দিন পরে যে মারা গেল, এই 8 দিন পরে মারা যাওয়ার পর এটা দায় দেখতে আমাদের উপর কতটুকু বর্তায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 40 বছরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে 17,000টি, কিন্তু এর বাইরে কতগুলো অনুমোদনহীন রয়েছে তার হিসাব নেই কারো কাছেই। সেই বেহিসাবি, ভুয়া, অনুমোদনহীন, মানহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা ও ঢাকার বাইরের এই অভিযানে 1 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে 850 অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ক্লিন ক্লিয়ার যে ওনার এই ঠিকানায় এই ইয়েতে এই ক্যাটাগরিতে কোনো ডায়াগনস্টিক লাইসেন্স নেই। ব্লাড ব্যাংকিং করে, ব্লাড ব্যাংকিংয়ের কোনো লাইসেন্স নেই। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, রায়েরবাজারে একটা হসপিটাল, লাইসেন্স নেই। আমরা তাকে বলে দিয়েছি যে আপনার লাইসেন্স নিয়ে এটা বন্ধ করে দেবেন। কামরাঙ্গীরচরে নূর ডায়াগনস্টিক সেন্টার, বড়গ্রাম, আশরাফাবাদ, কোনো লাইসেন্সের তোয়াক্কা ছাড়াই এটা চলতেছে। আলো ডায়াগনস্টিক আপনারাও কিছুটা গিয়েছিলেন, ওটা কোনো পর্যায়েরই ডায়াগনস্টিক সেন্টার না। ঢাকা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আবু সাইদ বাজারে এরা কোনো একটা কারণে এরা সমস্ত দরজা জানলা বন্ধ করে পালিয়ে গেছে। কম্পিটেবল করতে গেলে আপনাকে 5টা টেস্ট করতে হবে, ম্যান্ডেটরি। এটা আপনার আমারও কথা না, কারোর কথা না, একবার আইনের কথা। ম্যাডাম, এটা হচ্ছে একদম হচ্ছে চূড়ান্ত আকারে অপরাধ, মানে একেবারে শাস্তিযোগ্য অপরাধ। ওনাদের সি ক্যাটাগরি, ওনার হরমোন করতেছে, ইমিউনোলজি করছে, এটা তো বি ক্যাটাগরি ছাড়া করতে পারবে না। বি ক্যাটাগরির লাইসেন্স ছাড়া ইমিউনোলজি করছে এবং হরমোন করছে, যেটা সম্পূর্ণ আমাদের ক্লিনিক্যাল। হরমোনটা সাধারণত ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়, থাইরোকেয়ার পাঠিয়ে দেওয়া। আপনার এখানে রিয়েজেন্ট আছে? রিয়েজেন্ট অবশ্যই রিয়েজেন্ট আছে। আপনি স্ক্রিনিং টেস্ট রিয়েজেন্ট আছে, আপনি থাইরোকেয়ারে পাঠাচ্ছেন মানে। কোথাও কোথাও অভিযানের খবর পেয়ে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠান ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ। অভিযানের ইয়েতে সমস্ত পলাতক। এটা কি আজকে খোলা ছিল? হ্যাঁ, সকালে খোলা ছিল, যে কিছু বলতেছে না, সকালে খোলা ছিল, এখন বন্ধ করে পালাইছে। অভিযান জরুরি বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন তদারকি না থাকলে সেবার মান বাড়বে না।
মানুষের জীবন মরণ সমস্যাকে শুধু ব্যবসায়িক দৃষ্টিতে দেখলে বিদেশ নির্ভর হয়ে পড়বেন রোগীরা। যেভাবে ব্যাগের ছাতার মতো লাইসেন্সবিহীন ক্লিনিক এবং হাসপাতালগুলো গড়ে উঠেছে, মুড়ে মুড়ে গড়ে উঠেছে, দালালদের সহায়তায় রোগীগুলো পাঠিয়ে নিচ্ছে, সেগুলোর দ্রুততম অবসান প্রয়োজন। যে প্রতিষ্ঠানের লাইসেন্স নাই সে সরকারের আইন কি মানবে আর নাগরিকের অধিকার কি মানবে? সুতরাং ওই প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেওয়া, শুধু বন্ধ করলেই হবে না, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদেরও দায়িত্ব আছে, সরকারের দিক থেকেও স্ট্রং হতে হবে, আবার মালিকদেরকেও একটু মানবিক হতে হবে, মানুষকে সেবা কীভাবে দেওয়া যায় সেদিক থেকে তাদেরকেও সচেতন হতে হবে। এই জাতীয় যদি এই ড্রাইভটা না থাকে তাহলে ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে, আমরাও বেশি আশকারা পেয়ে যাব, আমরা মনে করি না কেউ আমাদেরকে দেখার নাই, কেউ কিছু করার নাই, কেউ কিছু করবে না। আমাদের থাকা উচিত, একটা প্রেশার থাকা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অবৈধ হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের পর নজরদারি এবং তদারকি বাড়ানো হবে। অনুমোদিত সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নজর রাখবে ক্রাইম ওয়াচ টিম। আপনিও নজর রাখুন, অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।